সুস্বাগতম। ভ্রমণপ্রিয় মানুষের সুদূরের পিয়াসী দূর দেশের মধ্যে মানুষের মন বৈচিত্র্য খুঁজে বেড়ায়। এই বৈচিত্র্য খুঁজতে গিয়ে মানুষ আজকে জানতে চায়, দেখাতে চায়, নানা দেশের খোঁজখবর নিতে চায়। তারা ভ্রমণ প্রিয় হয়ে ওঠে। এই জানার আগ্রহে মানুষকে নিয়ে যায় প্রকৃতি অবারিত মুক্তাঙ্গনে। দেশ ভ্রমণ মানুষের অভিজ্ঞতা বাড়ে আর বাড়িয়ে হৃদয়ের প্রসারতা। দেশ ভ্রমণ মনের সংকীর্ণতা দূর করে স্বার্থপরতার অবসান ঘটায়। তাই সারা বছরের পরিশ্রম থেকে বিশ্রাম নিতে গ্রীষ্মের ছুটিতে চলুন যাই, ঘুরে আসি বৈচিত্র্যময় শহর আসানসোলের অন্তহীন বনভূমি, মাইথন পাহাড়, কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম, কয়লা খনি অঞ্চল ভ্রমণ করে আসি। এই বৈচিত্র্যময় আসানসোলকে নিয়ে আজকের ভিডিওটি হলো পর্যটনে আসানসোল। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আসানসোল মহকুমার অতীত ইতিহাস বৈচিত্র্যময়। এখানকার ভূপ্রকৃতির বিরূপ গঠনে জেলার বাকি অঞ্চল থেকে স্বতন্ত্র। বঙ্গের স্বাভাবিক সরসতা, শ্যামলতা, চিত্রনন্দন মুগ্ধতা এখানে অনুপস্থিত। এই স্থানটি মালভূমির নীরব ঊষর ভূমি, কঠিন পাথুরে মাটি, উষ্ণ আবহাওয়া আর অন্তহীন অরণ্যভূমি তাকে ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য দিয়েছে। বস্তুত জেলার অঞ্চলটি যেন সর্বত্যাগী উপবাসক্লিষ্ট সন্ন্যাসী হয়ে বসে থাকতে ভালোবাসে। লাল মাটি, রসহীন গৈরিক মেদ, মাংসশূন্য শীর্ণ দেহ এখানকার জনজীবনকে কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী আর ভাগ্যনির্ভর করে তুলেছে। কৃষ্ণ সম্পদ, কয়লা আবিষ্কারের পূর্ব পর্যন্ত এই অঞ্চল আর্থিক দৃষ্টিভঙ্গিতে ছিল শুধু সুষ্ঠু জীবন ধারণের পক্ষে প্রতিকূল। বর্তমানে বহু প্রতিঘাতের মাধ্যমে এই মহকুমার আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। আসানসোল বর্ধমান জেলার পশ্চিম প্রান্তে বিরাট শহর। এই মহকুমা ছাড়া হাওড়া শহর থেকে রেলপথে 213 কিলোমিটার দূরে। এই মহকুমার আয়তন 896.27 স্কোয়ার কিমি। জনসংখ্যা 13,85,795 জন। তার মধ্যে পুরুষ 7,53,586 জন এবং মহিলা হলো 6,32,209 জন। খনি এলাকা 675 একর। এছাড়া আসানসোল শহরের আশেপাশে ছড়িয়ে রয়েছে একাধিক শিল্পাঞ্চল, যেমন বরাকর, বার্নপুর, কুলটি, হীরাপুর, কল্যাণপুর, সীতারামপুর, রানীগঞ্জ, চিত্তরঞ্জন। আসানসোল বর্তমানে নালা এলাকা থেকে কাজে আসছে, বাস করেছে কিন্তু দেশীয় অজস্র মানুষ। শহরের বিলাসবহুল অঞ্চল হিসেবে গড়ে উঠেছে আপকার গার্ডেন এলাকা। বড় বড় বাজার আর আধুনিক পণ্যের অজস্র সম্ভারে কলকাতার সঙ্গে ফারাক দ্রুত মুছে আসছে আসানসোলে। মনের দুয়ার খুলে 1-2 দিন দিব্যি আরাম করে খুশির হাওয়া খেতে আসুন আসানসোলে। এখানে আছে অসংখ্য দর্শনীয় স্থান, মঠ, মন্দির, মাইথন ড্যাম, রাতে থাকা খাওয়া জন্য মনোরম হোটেল, পর্যটকদের কাছে ছুটি কাটানোর আদর্শ জায়গা। এখানে প্রাকৃতিক সম্পদের সঙ্গে রীতিমতো খেলা করা যাবে। মানুষকে কাছে টানার এক অমোঘ শক্তি রয়েছে সবুজে ঘেরা মাইথন পাহাড়ে। নীরব ভাষায় জাদু আছে, উদার গাম্ভীর্যে ব্যক্তিত্বের মধ্যেও একটা মহৎ মানবিক বোধের বিকাশ ঘটে পাহাড়ের সান্নিধ্যে। পাহাড় আকাশের বুক চিরে মানুষের মাথাকে পৌরুষে উন্নত করে তোলে। হিমেল প্রশান্তি মনে ছড়িয়ে পড়ে। পাহাড়ে সূর্যোদয় এক মুহূর্তে মুক্তোর উজ্জ্বল হয়ে ওঠে দিগন্ত জোড়া পরিবেশ। অনুভবের সমস্ত ইন্দ্রিয় প্রশান্ত বলে উদ্দীপ্ত হয়ে ওঠে। ভ্রমণ পিপাসীদের মাইথন পাহাড় হাতছানি দিয়ে ডাকে। মাইথন ড্যাম দেখার জন্য প্রতি বছর অসংখ্য লোক এখানে আসে। বরাকর নদের উপরে দামোদর উপত্যকার প্রকল্প দামোদর ভ্যালি প্রজেক্ট প্রধানত বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ
এবং জলবিদ্যুৎ প্রকল্প। স্বাধীন ভারতের প্রথম এই ধরনের প্রকল্প ডিবিসি পরিচালনাধীন 1950 সালের প্রথম দিকে প্রকল্পের রূপায়ণ। বাঁধের দৈর্ঘ্য 2062, উচ্চতা 162 ফুট, স্পিলওয়ের দৈর্ঘ্য 612 ফিট। বরাক নদের বাম তীরে পাহাড়ের তলায় 60,000 কিলোমিটার উৎপাদন ক্ষমতা বিশিষ্ট জলবিদ্যুৎ কেন্দ্র। বরাক নদের বাম তীরে বর্ধমান জেলার, ডান তীরে অধুনা ঝাড়খণ্ডের ধানবাদ জেলা। বিরাট জলাধার, আশেপাশে অনেকগুলি পাহাড়। মাইথন পাহাড়ের দৃশ্যগুলি আপনার মন নতুনভাবে চলার খোরাক এনে দেবে। চলুন যাই মায়ের মন্দিরে। বরাক নদের বাম তীরে মাইথন বাঁধ থেকে কিছু দূরে কল্যাণেশ্বরী কালী মন্দির। প্রাচীন মন্দির, প্রায় 500 বছরের পাথরের মন্দির। রাজা কল্যাণ সিং, মতান্তরে রাজা কল্যাণেশ্বর এই মন্দির নির্মাণ করেন। কথিত আছে বল্লাল সেন নাকি এই মন্দিরে দেবীকে পুজো করেছেন। দেবীর আরেক নাম শ্যামারূপা। মন্দিরের গর্ভগৃহে দেবীর কোনো বিগ্রহ দেখা যায় না। বিগ্রহ গর্ভগৃহের মধ্যে একটি বড় শিলাখণ্ডের গুহামুখেই তিনি পূজিত হন। দুর্গাপূজার সময় মেলা বসে। হিন্দু পুরাণোক্ত শাক্ত পাঠগুলির অন্যতম পীঠস্থান কল্যাণেশ্বর মন্দির। সতীর জঙ্গা পড়েছিল এখানে বহু দূর দূরান্ত থেকে পর্যটক ভক্তরা আসেন। শীতকালে কল্যাণেশ্বরী মন্দির পর্যটকদের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অন্য সময়ে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 6:30 পর্যন্ত। এককালে জঙ্গলাকীর্ণ দুরাগম্য স্থান ছিল, বর্তমানে লোকের ভিড়ে জমজমাট। এখানে রাত্রিবাসের উপযুক্ত প্রশস্ত জায়গা হলো মজুমদার নিবাস। মাইথন জলাধারের উপর দোতলায় পর্যটক আবাস, দ্বিসজ্জাযুক্ত সংলগ্ন স্নানাগারের সুবিধা সহ 12টি ঘর আছে এখানে। দোতলায় 3টি বিলাসবহুল স্যুট। ঘরগুলির 5খানি সংরক্ষণ হয় মাইথন ডিবিসি কার্যালয় থেকে। 2খানি ঘর সাধারণের জন্য নয়। অন্য 5খানি ঘর সংরক্ষণ হয় কলকাতাস্থিত অফিস থেকে। এছাড়া আছে পশ্চিমবঙ্গ সরকারি যুব কল্যাণ আধিকারিকের অধীন যুব আবাস, বুকিং কলকাতার বিভাগের যুব কল্যাণ অফিস থেকে। মাইথন জলাধারের কোলে দোতলা পর্যটক আবাস। মাইথন জলাধারের কোলে দোতলা আবাস ছাড়াও আরও ছোটো ছোটো অনেক আবাস এখানে রয়েছে। এছাড়া রয়েছে ডিবিসির ইন্সপেকশন বাংলো। যদি জায়গা খালি থাকে তবেই কেবল সাধারণ ভ্রমণকারী পর্যটকরা ঘর পাবেন। হুদা ফরেস্ট বন বাংলো আছে। বিট অফিস সংলগ্ন 3খানি দ্বিসজ্জা বিশিষ্ট ঘর। এর একটি হলিডে হোম আছে। মূলত বন বিভাগের কর্মচারী তাদের পরিবারবর্গের জন্য নির্দিষ্ট, খালি থাকলে অন্যেরাও পেতে পারেন। যোগাযোগ বর্ধমান গোলাপভোগ ডিএফও অফিস থেকে। এছাড়া কল্যাণেশ্বরীতে মিষ্টির দোকান, হোটেল আছে অসংখ্য। যারা নির্জনতা বিলাসী মাইথন তাদের ভালো লাগবে। এছাড়া জলাধারের নৌকা ভ্রমণ আপনাকে অপার আনন্দ এনে দেবে। তবে তিথি ও পার্বণে কল্যাণেশ্বরী মন্দিরে থাকে জনসমুদ্র। তবে শীতের সময় খুব ভালো লাগবে মাইথনের জলাধার, কারণ এখানে বসে ফুলের মেলা, জলাধারের তীরে সাজানো গোজানো বাগান। আবার বর্ষার মাইথনে বয় ধরানো রূপ। জ্যোৎস্নাতে চাঁদের আলো মাইথনে জলাধারে পরে অপরূপ শোভাবর্ধন করে। এবার চলুন যাই রঘুনাথ বাটি রাধেশ্যাম মন্দিরে। রঘুনাথ বাটির এই মন্দিরের বয়স প্রায় 500 বছর। কাশীপুর মহারাজ নীলমণি সিংহদেও এর বংশধের কোনো পূর্বপুরুষ সম্ভবত এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। রঘুনাথ জুর নামানুসারে সম্ভবত গ্রামের নাম রঘুনাথ বাটি হয়েছে। এই মন্দির গ্রামের ক্ষত্রিয় বৈষ্ণব ও গোয়ালপাড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। মন্দিরের গঠনশৈলী অপূর্ব। মন্দিরটি ছোট পাতলা পোড়া ইটে তৈরি, চূড়ায় একটি, অনেকটা যেন বিষ্ণুপুরের মন্দিরের শৈলীতে গড়া। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরের উচ্চতা 26 ফুট। এই জেলার আরেকটি আকর্ষণ কবিতীর্থ চুরুলিয়া। জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। প্রতি বছর নজরুল ইসলামের জন্মবার্ষিকীর সময় নজরুল একাডেমির উদ্যোগে নজরুল মেলা 1 সপ্তাহের জন্য অনুষ্ঠিত হয়। আশেপাশে শুধু নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে এমনকি বাংলার দেশ বিদেশ থেকেও
আগ্রহী পর্যটকরা এখানে প্রতি বছর আসেন। এই মেলা উপলক্ষে বিএসটি এক সপ্তাহ পর্যন্ত ভাড়ায় আসানসোল হতে চুরুলিয়া সরকারি বাস চালানোর ব্যবস্থা করেন। কীভাবে আসবেন? পূর্ব রেলে প্রায় সব মেল ও এক্সপ্রেস ট্রেন থামে আসানসোল স্টেশনে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে এখানে আসা যাবে মাত্র 5 ঘন্টা সময়ের মধ্যে। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মাত্র 4 ঘন্টা রাস্তা আসানসোল। আসানসোল শহরে এসে পর্যটকদের বড় আকর্ষণ গারুই বিষ্ণু মন্দির। আসানসোল শহর থেকে 5 কিমি উত্তরে গারুই গ্রাম। এই গ্রামে অধিষ্ঠান বিষ্ণুর মন্দির অবস্থান। গ্রামের ঠিক মধ্যস্থলে গারুই বিষ্ণু মন্দিরের বেলেপাথরের তৈরি, আকারে চতুষ্কোণ। উপরের অংশ ক্ষীণ হয়ে খড়ের পুরের আকার নিয়েছে। মাটি থেকে চূড় অবধি উচ্চতা প্রায় 35 ফুট। বড় বড় চতুষ্কোণ পাথর সাজিয়ে তৈরি হয়েছে মন্দিরের দেয়াল ও চাতাল। চাতালটি লম্বায় প্রায় 25 ফুট। মন্দিরের দক্ষিণের দরজায় কুলঙ্গি ধরনের নকশা, বিষ্ণুমূর্তি যদিও নেই। মন্দিরের মধ্যে নারায়ণ শিলা পিতলের সিংহাতে বসে আছেন। এ দেবতা নিত্য পুজো হয়। অবশ্য বিশেষ বিশেষ পার্বণে যেমন অক্ষয় তৃতীয়া, দোল, রাস উপলক্ষে বিশেষ পুজো হয়। আসানসোল মহকুমার একটি মাত্র পাথরের তৈরি মন্দির। নির্মাণের সঠিক সময় নির্ণয় করা না গেলেও এটুকু নিশ্চিন্ত হওয়া গেছে যে পাল বংশের কোনো সম্ভ্রান্ত রাজা এটি নির্মাণ করেছিলেন। গত 1905 সালে মন্দির সংস্কার করা হয়েছিল। পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটি দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া মদন্তর গ্রামে আছে প্রাচীন মন্দির এবং 2 কিমি দূরে কালীজরিয়া ও ঝর্ণা ঘাসপাড় ঘেরা আদর্শ বনভোজনের স্থান। পর্যটকের স্তরে আরেকটা আকর্ষণীয় ভ্রমণ স্থান হলো গাগরাবুড়ি স্থল। আসানসোলের অধিষ্ঠাত্রী দেবী গাগরাবুড়ি বা দেবী গাগরাচণ্ডী। যতদূর জানেন আসানসোল গ্রাম থেকে পত্তনের বহু আগে থেকেই নুন নদীর তীরে বড় পাথরের চায়ের উপর এক গাছের নিচে গাগরাবুড়ি অধিষ্ঠিত ছিলেন। গাগরাবুড়ি পুরোপুরি লৌকিক বিশ্বাসের গ্রাম্য দেবী। এখন এই জায়গা আসানসোলের দক্ষিণ পূর্বাংশে উষা গ্রামে। প্রতি বছর 1 মাঘ গাগরাবুড়ির বার্ষিক অনুষ্ঠান হয়। এই উপলক্ষে যাগযজ্ঞ হয়। তার মন্দিরের সামনে মেলা তো বসেই, কারণ মেলা না হলে কোনো লৌকিক দেবতার উৎসব সম্পূর্ণ হয় না। সাংঘাতিক মিলনের মন্ত্র বাজে এই মেলায়। উৎসবের দিন শয়ে শয়ে পাঠা বলি হয় আর লোকসমাগম হয় প্রচুর। এছাড়াও প্রতি শনি, রবি, মঙ্গলবার সমারোহে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আসানসোলের উষা গ্রামে বাসযোগে যাওয়া যাবে। এছাড়া একদিনের বনভোজনে নিম্নলিখিত স্থানগুলিকে অনাবিল আনন্দ পাবেন অতি অল্প সময়ে। একদিনের বনভোজনের স্থানগুলি হলো পানিফলা উষ্ণপ্রস্রবণ, সিদাবাড়ি, বারাণসী, নেহেরু পার্ক, শতাব্দী পার্ক, গুঞ্জন পার্ক। শহরে রাত্রি বাসের এবং সুলভে খাবার হোটেলের অভাব নেই। এখানে উল্লেখযোগ্য হোটেলগুলি হলো এভারগ্রিন হোটেল, হোটেল আকবর, হোটেল আরতি, হোটেল ইন্টারন্যাশনাল, হোটেল কমার্শিয়াল কমপ্লেক্স, হোটেল ক্লাসিক, হোটেল দুর্গা, হোটেল মৌসুমী, হোটেল মাইথন, কল্যাণেশ্বরী, হোটেল প্রীতি, নিয়ামতপুর, হোটেল আরকে কন্টিনেন্টাল, NSDK রোড, হোটেল ইন দুর্গাপুর রোড, হোটেল কল্যাণজি GT রোড, হোটেল সরিতা, হোটেল সুধামৃত। এছাড়া আছে অসংখ্য ছোটোখাটো হোটেল ও রেস্টুরেন্ট ও খাবারের দোকান। ভ্রমণের মধ্যে যেমন আছে সর্বজনীনতা, তেমনই আছে আঞ্চলিক সংস্কৃতি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। যুগ যুগ ধরে ভ্রমণকে অবলম্বন করে আঞ্চলিক সংস্কৃতি প্রকাশের সুযোগ লাভ করে আসছে। ঘরের কাছে আসানসোল নিকটতম প্রতিবেশী হিসেবে এই গৌরিক আরোহণীয় প্রকৃত সাংস্কৃতিক বর্ণময় চিত্র অনুসন্ধানী সংবেদনশীল পর্যটকদের মনের গভীরে জায়গা করে নেবে। আর এক অনবদ্য অপরিহার্য আকর্ষণ ভ্রমণ রসিক উদাস প্রতীকদের বছর না ঘুরতেই আবার টেনে আনবে এই রুক্ষ কঠিন পাথরের মাটির দেশে। এবং এখানে শুনতে পাবেন কোকিলের ডাক। তারপর আছে অন্য অন্য প্রাণী যা জঙ্গলের মধ্যে দেখা যেতে পারে। কোকিলের ডাকেই আপনার সময় ভালোই কাটবে। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব, শেয়ার